আসসালামু আলাইকুম, দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি জেনারেল ম্যাথের অধ্যায় 6-এর 6.3 অনুশীলনীর গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্য নিয়ে। লাস্ট এপিসোডে অথবা লাস্ট ক্লাসে তোমাদেরকে 6.3-এর দুইটা উপপাদ্য সলভ করিয়েছিলাম অনুশীলনীর। একটা ছিল 12 নাম্বার, আরটা ছিল 22 নাম্বার। তো আজকে আমরা 6.3 অনুশীলনের আরও দুইটা গুরুত্বপূর্ণ উপপাদ্য সলভ করব। তো চলো শুরু করি। দেখো, প্রথমে আমরা করব হচ্ছে 13 নম্বরটা। 12 করেছিলাম লাস্ট ক্লাসে, এবার আমরা 13 নম্বরটা করব। দেখো, কোয়েশ্চেনটা আমি লিখেছি, তোমাদের সামনে বই থাকলে একটু দেখো। কোয়েশ্চেনটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ সি ইকুয়াল টু এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, এবং কোণ বি কোণ এ এর দ্বিগুণ, বি কোণ এ কোণের দ্বিগুণ। ওকে, বি কোণ হচ্ছে এ কোণের দ্বিগুণ। এখন দেখো, প্রমাণ করো যে এ বি ইকুয়াল টু 2BC। এ বি ইকুয়াল টু 2BC প্রমাণ করতে হবে। তো দেখো, চিত্রটা আমি এঁকেছি। এটা একটা সমকোণী ত্রিভুজ, লেখা আছে কোণ সি হলো এক সমকোণ, সি হচ্ছে এক সমকোণ, এবং বি কোণটা এ কোণের দ্বিগুণ, অর্থাৎ এই কোণটা এই কোণের দ্বিগুণ। আমাদেরকে প্রুফ করতে হবে এ বি হলো বিসির দ্বিগুণ। এবি কোনটা? অতিভুজ। অতিভুজ হচ্ছে বিসি মানে ভূমি, অতিভুজ হলো বিসির দ্বিগুণ। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো একটা জিনিস এখানে একটু খেয়াল করো। তো এখানে কথা হচ্ছে এই যে উপপাদ্যটা, এই উপপাদ্যটা দুইভাবে সলভ করা যায়। ওকে, এই উপপাদ্যটা দুইভাবে সলভ করা যায়। তো একটা আছে একটু বড় প্রসেস, ঠিক আছে, যেটা তোমাদের গাইডগুলোতেও হয়তো ভাবেই করা আছে। আরটা আছে বেশ অনেকটাই ছোট প্রসেস। তো ছোট প্রসেসটা অনেক সহজ, তো ওই নিয়মে আমি তোমাদেরকে করাবো। করানোর পরে এটা সম্পর্কে কিছু কথা বলবো। তো আগে আমরা এটা সলভ করে আসি, চলো। তো চিত্র এঁকেছি, এরপরে কি বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন আসলে নতুন করে লেখার কিছুই নাই। এই দেওয়া আছে দিয়ে এই প্রশ্নটা তুলে দিলেই বিশেষ নির্বাচন হয়ে যাবে। আবার বলতেছি, চিত্রের পরে লিখবা বিশেষ নির্বাচন দিয়ে লিখবা দেওয়া আছে, লিখে একদম এখান থেকে শেষ পর্যন্ত পুরোটা তুলে দিবা। শুধু এখানে লিখবা প্রমাণ করতে হবে যে। ওকে, বুঝতে পেরেছো? আর এখানে কোনো অঙ্কন নাই, এটাতে কোনো অঙ্কন নাই। চলো আমরা ডিরেক্টলি প্রমাণে চলে যাই। দেখো, প্রমাণ। তো এখানে আমরা বলেছি যে প্রমাণটা আমরা একটা ছোট এবং সহজ নিয়মে করব। আচ্ছা, একটু দেখো, আমি আগেই বলে রাখি, এই প্রমাণটা করার জন্য আমরা একটু ত্রিকোণমিতির হেল্প নিব। আমরা জেনারেল ম্যাথে যে ত্রিকোণমিতি করে আসছি, সাইন কস টেন, এই উপপাদ্যটা সলভ করার জন্য ত্রিকোণমিতির হেল্প নিব। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার, জ্যামিতিতে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করা যাবে? একটা জিনিস মনে রাখো, ম্যাথমেটিক্সের যে কোনো জিনিস তুমি যে কোনো সেক্টরে ইউজ করতে পারবা। ওকে, ত্রিকোণমিতি তুমি বীজগণিতে ইউজ করতে পারবা। ওকে, ত্রিকোণমিতি তুমি জ্যামিতিতে ইউজ করতে পারবা, জ্যামিতি তুমি ত্রিকোণমিতিতে ইউজ করতে পারবা, জ্যামিতি তুমি বীজগণিতে ইউজ করতে পারবা। মানে ম্যাথমেটিক্সের যে কোনো সেক্টরের লজিক বা যে কোনো সেক্টরের বেসিক অন্য যে কোনো সেক্টরে অবভিয়াসলি ইউজ করা যাবে, কারণ এটা ম্যাথমেটিক্স। ওকে, ম্যাথমেটিক্সকে অনেকগুলো সেক্টরে ভাগ করা হয়েছে গবেষণার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে, বাট সব মিলিয়ে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স। তুমি যে কোনোটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবা অবভিয়াসলি। তো দেখো, এখন আমরা শুরু করি প্রমাণ। প্রথমেই ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব না, প্রথমে একটু ছোট্ট কাজ করে নিই। সেটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ বা একটা ত্রিভুজ এটা। তো আমরা সবাই জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটারও 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখে ফেলি প্রমাণের শুরুতেই যে ত্রিভুজ এবিসি এর কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। বা এখন খেয়াল করো, কোণ এ থাকলো, কোণ বি। দেখো, প্রশ্নতে কিন্তু কোণ বি ইকুয়াল টু দেওয়া আছে 2 কোণ এ।
তাহলে আমরা কোণ বি এর জায়গায় 2a বসিয়ে দিতে পারি। 2 কোণ এ বসিয়ে দিলাম আমরা বি এর জায়গায়, ওকে, প্লাস আর সি কোণের মান, এই যে সি কোণের মান লেখা আছে এক সমকোণ মানে 90 ডিগ্রি, সো আমরা সি কোণের জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দিলাম। খুব ভালো করে বুঝতে পেরেছো আশা করি। বি কোণের জায়গায় 2 কোণ এ বসিয়েছি এখান থেকে, আর সি কোণের জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দিয়েছি। এবার দেখো কোণ এ প্লাস 2 কোণ এ, তাহলে আমরা লিখতে পারি 3 কোণ এ, আর এই 90 ডিগ্রিকে ওই পাশে মাইনাস করে দিলে 90 ডিগ্রি থাকে, ওকে, আমি একবার লিখে দিলাম মাইনাস করে দিলে। সো কোণ এ সমান 90 ডিগ্রি ডিভাইডেড বাই 3 অর্থাৎ 30 ডিগ্রি। দেখো এ কোণের মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি, এই কোণটার মান পেয়ে গেছি আমরা 30 ডিগ্রি। আচ্ছা বলো তো এ কোণের মান যদি 30 ডিগ্রি হয় তাহলে বি কোণের মান কি হবে? বি কোণ হলো এ কোণের দ্বিগুণ, তাহলে বি কোণের মান হবে 2 ইন্টু 30 ডিগ্রি বা 60 ডিগ্রি। ওকে, আমরা এ কোণ এবং বি কোণের মান বের করে ফেললাম। এর মধ্যে বি কোণের মান আমরা কত বের করলাম? 60 ডিগ্রি বের করলাম বি কোণের মান। ওকে, এবার আমরা যেটা বলেছিলাম একটু আগে তোমাদেরকে যে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব এখন আমরা এখানে। ওকে, তুমি এই 60 ডিগ্রি কোণটাকে থিটা মনে করো। ওকে, মনে করো এটা থিটা। 60 ডিগ্রি কোণটাকে তুমি থিটা কনসিডার করো। ওকে, তাহলে আমরা লিখব যে এখন দেখো প্রমাণটা কত সহজে মিলে যায়। এখন ত্রিভুজ এবিসি হতে পাই, দেখো আমরা এখানে সাইন কস নাকি টেন কোনটা দিব এটা বুঝবো কিভাবে? এটা বোঝার উপায় হলো দেখো প্রমাণের মধ্যে এবি অর্থাৎ অতিভুজ, ওকে, আর বিসি অর্থাৎ ভূমি আছে। তাহলে অতিভুজ আর ভূমি ভালো করে বোঝার চেষ্টা করো। প্রমাণে আছে অতিভুজ আর ভূমি, তো অতিভুজ আর ভূমি আছে কোনটাতে? সাইনে, কসে নাকি টেনে? ত্রিকোণমিতির সূত্রগুলো একটু মনে করো তো। কসের ফর্মুলা কি ছিল? কবরে ভূততি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? তা কসের মধ্যে আমরা দেখতেছি ভূমি আর অতিভুজ আছে। কার মধ্যে? কসের মধ্যে ভূমি এবং অতিভুজ আছে। এখানেও কি আছে? এই যে বিসি ভূমি আর এবি হলো অতিভুজ। তাহলে প্রমাণের মধ্যেও যেহেতু ভূমি এবং অতিভুজ আছে এবং ত্রিকোণমিতির কসের মধ্যেও ভূমি এবং অতিভুজ আছে, তাহলে আমরা এখানে সাইন কস টেনের মধ্যে কোনটা অ্যাপ্লাই করব? কস অ্যাপ্লাই করব, কারণ কসের মধ্যে ভূমি এবং অতিভুজ আছে। তাহলে চলো আমরা এখানে লিখি কস, কসের সাথে কিন্তু একটা থিটা লিখতে হয়, এখানে একটা কি লিখতে হয়? থিটা। বাট একটু আগে বলেছি এখানে থিটা কোনটাকে কনসিডার করবা? থিটা কনসিডার করবা এই 60 ডিগ্রিটাকে, 60 ডিগ্রিটাকে থিটা কনসিডার করবা। ওকে, বা তুমি 60 ডিগ্রি না লিখে আপাতত এখানে বি লেখো, বি কস বি, অর্থাৎ এই কোণটা কস বি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি, ভূমি কোনটা? বিসি, আর অতিভুজ কোনটা? এ বি, বা এবার দেখো কস বি, বি এর জায়গায় এখন আমরা বসিয়ে দিলাম 60 ডিগ্রি ইকুয়াল টু বিসি বাই এ বি। আচ্ছা এখন একটা আমি এই পাশে করতেছি, নিচে যাচ্ছি না। এখন তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে দেখো কস 60 ডিগ্রির কিন্তু একটা মান আছে। ওকে, কস 60 ডিগ্রির একটা মান আছে। তোমরা একটু ক্যালকুলেটরে দেখো, ক্যালকুলেটর কিভাবে লিখবা? ফার্স্টে কস লিখবা, তারপর সাথে 60 লিখবা। ডিগ্রি দিতে হবে না, ডিগ্রি দিতে হবে না, শুধু কস 60 লিখে সমান চিহ্নে ক্লিক করো। দেখো কস 60 এর মান চলে আসবে, সেটা হচ্ছে কত? হাফ, 1/2। দেখো কস 60 এর মান 1/2 চলে আসবে, ইকুয়াল টু বিসি ডিভাইডেড বাই এবি। ওকে, এখন আড়াআড়ি গুণ করো তো। আড়াআড়ি গুণ করলে কি হবে? এবি ইকুয়াল টু 2BC। ওকে, দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে কিন্তু। তো এখানেই তুমি লিখে দিবা প্রমাণিত। খুবই সহজ উপপাদ্য কিন্তু, ঠিক আছে? তো এটা এভাবে ত্রিকোণমিতির সাহায্যে খুব সহজে করে ফেলা যায়। আরেকটা নিয়ম আছে জ্যামিতির মাধ্যমে, জ্যামিতির লজিক দিয়ে, ওটা একটু বড় এবং এটা বুঝতেও তোমাদের একটু কষ্ট হবে। সো এটা এভাবেই সলভ করো এবং এভাবেই প্র্যাকটিস করো। এখন আমরা 16 নম্বরটা দেখব, 6.3 অধ্যায়ের 16 নম্বরটা। দেখো কোয়েশ্চেনটা আমি তুলেছি বোর্ডে।
এবিসি ত্রিভুজের কোণ বি হলো এক সমকোণ, তার মানে আবারও সমকোণী ত্রিভুজ, এবং ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু। ডি হলো অতিভুজ এসি এর মধ্যবিন্দু। প্রমাণ করো যে বিডি ইকুয়াল টু হাফ এসি। তো চলো আমি একটু চিত্রটা আঁকি, দেখি কেমন হয় চিত্রটা। সাপোজ এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা মনে করলাম যে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। কোয়েশ্চনে যেভাবে লেখা আছে কোণ বি হলো এক সমকোণ, অর্থাৎ এই কোণটা হলো বি, ঠিক আছে। বি কোণটা হচ্ছে এক সমকোণ। অতিভুজটা একটু বাঁকা হয়ে গেছে, ওকে। বি কোণটা হচ্ছে এক সমকোণ। তারপর বলেছে ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু, তাহলে এটা হলো অতিভুজ এসি, আর ডি হলো অতিভুজ এসি এর মধ্যবিন্দু। তাহলে অতিভুজ এসির মধ্যবিন্দু মনে করো এখানে, মধ্যবিন্দুটার নাম বলে দিয়েছে প্রশ্নে ডি, ওকে। এবার প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে বিডি ইকুয়াল টু হাফ এসি। বিডি কোথায়? বিডি এই যে বি আর ডি যোগ করতে হবে, তাইলে এই বিডি, ওকে, এই বিডি ইকুয়াল টু হচ্ছে হাফ এসি, অর্থাৎ এই বিডি হলো অতিভুজ এসির অর্ধেক। বিডি হচ্ছে অতিভুজ এসি এর কি? অর্ধেক। এটাই আমাদেরকে প্রুফ করতে হবে। তো এই হচ্ছে চিত্র, এটার চিত্রটা এঁকে ফেলো। তো চিত্রটা আঁকার পরে বিশেষ নির্বাচন, ঠিক আছে। এখানে বিশেষ নির্বাচন প্রশ্নটাই জাস্ট মাঝখানে একটু সংশোধন আছে, আমি বলতেছি, একটু লিখে ফেলো। ফার্স্টে চিত্রটা আঁকো, আঁকার পরে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে কি লিখবা আমি বলে দিচ্ছি, লেখো একটু। বিশেষ নির্বাচনে লিখবা দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়াল টু এক সমকোণ এবং ডি অতিভুজ এসি এর মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু পর্যন্ত লেখার পরে ছোট্ট একটা লাইন একটু সংযোজন করো, সেটা হচ্ছে বি কমা ডি যোগ করি। এটা বিশেষ নির্বাচনের মধ্যেই সংযোজন করে দাও। এই পর্যন্ত লেখার পরে বি কমা ডি যোগ করি, তারপর লিখবা প্রমাণ করতে হবে যে বিডি ইকুয়াল টু হাফ এসি। হয়ে গেল বিশেষ নির্বাচন। এবার এখানে একটু অঙ্কন আছে, হ্যাঁ, এখানে একটু অঙ্কন আছে। তো এখানে অঙ্কনটা কি এটা একটু মনোযোগ দিয়ে শোনো। অঙ্কনটা হচ্ছে এখানে আমরা এই যে এ বি লম্বটা দেখতেছো বা এ বি বাহুটা দেখতেছো, আমরা করব কি, এই এ বি বাহুরও একটা মধ্যবিন্দু নিব। আমরা মনে করলাম এটা হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু। দেখো এই যে মধ্যবিন্দুটা নিয়েছে, এটা কিন্তু প্রশ্নে বলা নাই, এটা আমরা প্রমাণ করার সুবিধার্থে বাড়তি আমরা নিজেরা এটা অঙ্কন হিসাবে নিচ্ছি আমরা, ঠিক আছে। যে এ বি বাহুর মধ্যবিন্দু ই, এরপরে ডি এবং ই যোগ করো, এইটা হচ্ছে এই উপপাদ্যের বাড়তি অঙ্কন। এটা হচ্ছে এই উপপাদ্যের বাড়তি অঙ্কন। তাহলে ফার্স্টে চিত্র এঁকেছো, এরপরে বিশেষ নির্বাচনটা লিখেছো, এখন লিখো অঙ্কন। এখানে অঙ্কন কি লিখবো আমরা? অঙ্কন। অঙ্কন দিয়ে লেখো। অঙ্কনে লেখো যে এ বি এর মধ্যবিন্দু ই নেই, এ বি এর মধ্যবিন্দু ই নেই, তারপর লেখো ই কমা ডি যোগ করি। এটা হয়ে গেল অঙ্কন। এবার আমরা চলে যাই প্রমাণে। দেখো প্রমাণ শুরু করতেছি। প্রমাণ খুব ভালো করে বুঝবা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তো প্রমাণ আমাদের কি প্রমাণ করতে হবে? যে বিডি হলো এসির অর্ধেক। এই বিডি হচ্ছে অতিভুজ এসির অর্ধেক। তো আমরা প্রথমেই করব কি, এই দুইটা ত্রিভুজকে অর্থাৎ ত্রিভুজ এ ই ডি এবং ত্রিভুজ বিইডি, এই দুইটা ত্রিভুজকে সর্বসম করে ফেলব। আমরা প্রথমে এই দুইটা ত্রিভুজকে কি করে ফেলব? সর্বসম করে ফেলব। তবে সর্বসম করার আগে ছোট্ট একটা কাজ আছে। সর্বসম করার আগে ছোট্ট একটা কাজ আছে। সেটা কি কাজ? একটু ভালো করে শোনো। সেটা হলো এই যে কোণটা দেখতেছো, এই কোণটাকে আগে তোমাকে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। এই কোণটাকে কি প্রমাণ করতে হবে? 90 ডিগ্রি। এখন তুমি বলতে পারো যে স্যার এটা তো সোজাই দেখা যাচ্ছে, 90 ডিগ্রি তো মনে হবে। ম্যাথমেটিক্সে আনুমানিক বলতে কিছু নাই, ওকে। তোমাকে এটা দেখা যাচ্ছে বললে হবে না। আর আমরা কিন্তু এটা লম্ব আঁকিনি, হ্যাঁ, এটা এই ডিইটাকে আমরা লম্ব এঁকেছি। আমরা ডিই কিভাবে পেয়েছিলাম? ই বিন্দু আর ডি বিন্দু খালি যোগ করে পেয়েছিলাম।
আমরা কিন্তু বলিনি যে এটা লম্ব। লম্ব বললে তো এটা 90 ডিগ্রি হয়েই যাইতো। যেহেতু এটা লম্ব না, তাই আমাদেরকে আগে এই কোণটাকে 90 ডিগ্রি প্রুফ করতে হবে। এখন তুমি বলতে পারো স্যার কেন এই কোণটাকে 90 ডিগ্রি প্রুফ করে আমার লাভ কি হবে? আগে একটু প্রুফ করি, পরবর্তীতে তুমি নিজেই বুঝতে পারবা যে কি লাভ হলো এটাকে 90 ডিগ্রি প্রুফ করে। তো এটাকে কিভাবে 90 ডিগ্রি প্রুফ করা যায়, এই কোণটাকে কিভাবে 90 ডিগ্রি প্রুফ করা যায়, এটা বোঝানোর জন্য আমি এই বিডি রেখাটা আপাতত তোমাদের জন্য মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি বিডিটা আপাতত মুছে দিলাম। আচ্ছা, এখন একটু মনোযোগ দিয়ে শোনো, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। তোমাদের অধ্যায় 6-এর, অর্থাৎ এই যে জেনারেল ম্যাথের যে অধ্যায়টা আমরা করতেছি, অধ্যায় 6-এর যে ফার্স্ট এপিসোডটা ছিল, ফার্স্ট লেকচারটা ছিল, ওখানে তোমাদের মনে আছে আশা করি যে তোমাদেরকে উপপাদ্য 15 তোমাদেরকে আমি প্রুফ করে দেখাইছিলাম। উপপাদ্য 15 খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য ছিল, খুব সুন্দর করে প্রায় 40-42 মিনিটের ক্লাসে তোমাকে এই উপপাদ্যটা কিন্তু আমি বুঝিয়েছিলাম। ওকে, এবং মনে করো তো এই উপপাদ্যটাতে আমরা কি প্রমাণ করেছিলাম, একটু ভুলে গিয়ে থাকলে আমি মনে করাচ্ছি। 15 নম্বর উপপাদ্যটাতে আমরা প্রমাণ করেছিলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখা, অর্থাৎ এই বাহুর মধ্যবিন্দু যদি এটা হয় আর এই বাহুর মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে এই দুই মধ্যবিন্দুর সংযোজক রেখা, এই রেখাটা এই তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক। মনে করো দেখো উপপাদ্য 15-তে তাই প্রমাণ করেছিলাম। এই বাহুর মধ্যবিন্দু যদি এটা হয় আর এই বাহুর মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে এই দুই মধ্যবিন্দুর সংযোজক রেখাটা, অর্থাৎ এই রেখাটা এই বাহুর সমান্তরাল এবং এই রেখাটা এই বাহুর অর্ধেক। উপপাদ্য 15-তে আমরা প্রমাণ করেছিলাম। শর্ত কি? শর্ত হচ্ছে যে এই দুইটা বিন্দু এই দুই বাহুর মধ্যবিন্দু হতে হবে, এটাই হচ্ছে শর্ত। যে এই বিন্দুটা এই বাহুর মধ্যবিন্দু আর এই বিন্দুটা এই বাহুর মধ্যবিন্দু হলে এই রেখাটা এটার সমান্তরাল হবে এবং এই রেখাটা এটার অর্ধেক হবে। দেখো এখানে এরকম একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি, একটু মিলাও তো। এই ই বিন্দুটা এ বির মধ্যবিন্দু নিয়েছি না একটু আগে, আমরা অঙ্কনের মধ্যে লিখে আসছি, আমরা অঙ্কনের মধ্যে লিখেছি যে ই বিন্দুটা এ বির মধ্যবিন্দু, আর ডি বিন্দুটা এসির মধ্যবিন্দু, এটা কিন্তু প্রশ্নের মধ্যেই বলে দেওয়া আছে। তাহলে বলো এটার মতো যে ই বিন্দু যদি এ বির মধ্যবিন্দু হয় আর ডি বিন্দু যদি এসির মধ্যবিন্দু হয়, তাহলে এই সংযোজক রেখাটা, এই দুই মধ্যবিন্দুর এই সংযোজক রেখাটা বিসি বাহুর সমান্তরাল হবে এবং বিসি বাহুর অর্ধেক হবে উপপাদ্য 15 অনুসারে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার মানে উপপাদ্য 15 থেকে আমরা বলতে পারতেছি যে এই ইডি বা ডিই রেখাটা বিসির সমান্তরাল। ক্লিয়ার তোমাদের কাছে জিনিসটা? তো এই জিনিসটা এখন আমরা লিখব। উপপাদ্য 15 থেকে যে আমরা পেয়েছি এই জিনিসটা আমরা সুন্দর করে প্রমাণের শুরুতে আগে লিখব। দেখো তো আমরা লিখে ফেলি যে ত্রিভুজ এবিসি এর ই ও ডি যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু, এবি ও এসি এর মধ্যবিন্দু। সুতরাং ইডি সমান্তরাল বিসি। সুতরাং কি বলো? ইডি সমান্তরাল বিসি। অর্ধেকটা এখানে লাগবে না, যেটা অর্ধেক একটা প্রমাণ ছিল যে ইডি ইকুয়াল টু হাফ বিসি, ওটা এখানে লাগবে না। এটা জাস্ট এখানে আপাতত এই উপপাদ্যের জন্য আমাদের সমান্তরালটা হলেই হবে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ সাইড নোট অবশ্যই দিয়ে দিতে হবে। সাইড নোটটা হলো উপপাদ্য 15 এর সাধারণ নির্বাচন, আমি শর্টকাটে লিখলাম সানি, সাধারণ নির্বাচন। বাট তোমাদের কিন্তু পরীক্ষার হলে এটা লিখলে হবে না, আমি যেটা লিখেছি। তোমাদেরকে এখানে উপপাদ্য 15-র সম্পূর্ণ কোয়েশ্চনটা লিখতে হবে, অবশ্যই লিখতে হবে কোয়েশ্চনটা। এখানে এই সাইড নোটের জায়গায় আমি জাস্ট তোমাদেরকে মনে রাখার জন্য শর্টকাটে লিখে দিয়েছি উপপাদ্য 15-এর সাধারণ নির্বাচন। বাট তোমাকে এখানে কি লিখতে হবে? উপপাদ্য 15-র সম্পূর্ণ কোয়েশ্চনটা লিখতে হবে। কি ছিল কোয়েশ্চনটা? ত্রিভুজের যে কোনো, এখানে যেহেতু দিয়ে লিখবা, যেহেতু দিয়ে লিখবা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক।
এটা লিখবে এখানে। আপাতত জাস্ট মনে রাখার জন্য শর্টকাটে এটা লিখে নাও। আচ্ছা ওকে, তাহলে আমরা এই ইডি আর বিসি কে কিন্তু সমান্তরাল প্রমাণ করে ফেলেছি। তাহলে একটা কথা একটু চিন্তা করে বলো তো, এইটা আর এটা যদি সমান্তরাল হয় তাহলে কি এই কোণ আর এই কোণ সমান লেখা যাবে? বলো তো যাবে কিনা? এই দুটা কি কোণ? একান্তর কোণ নাকি অনুরূপ কোণ? এই দুটো হচ্ছে দেখতে পাচ্ছ অনুরূপ কোণ। যেহেতু এই দুটা রেখা সমান্তরাল প্রমাণ হয়ে গেছে, এই দুটা রেখা যেহেতু সমান্তরাল প্রমাণ হয়ে গেছে, তাহলে আমরা এখন এই দুটা অনুরূপ কোণকে কিন্তু সমান লিখতে পারি। অনুরূপ কোণকে কি লিখতে পারি? সমান। অর্থাৎ এই কোণটার মান কোশ্চেনে কত লেখা ছিল? 90 ডিগ্রি, এক সমকোণ। সো এখন এই কোণটাও তাহলে কত হবে? এক সমকোণ হবে। বুঝতে পেরেছ? এখন তুমি বলতে পারো যে স্যার এই দুটা তো অনুরূপ কোণ আগেই ছিল, তাহলে এই দুটাকে সমান্তরাল করে আমার লাভ কি হলো? সমান্তরাল হলেই অনুরূপ কোণ সমান হয়, সমান্তরাল না হলে অনুরূপ কোণ সমান হয় না, এটা তোমরা ভালো করে জানো। তো এখন এই কোণটা 90 ডিগ্রি, সো এই কোণটাও এখন আমরা কত বলতে পারবো? 90 ডিগ্রি বলতে পারবো। সো আমরা এখন এখানে লিখবো যে সুতরাং কোণ এবিসি ইকুয়াল টু কোণ এইডি ইকুয়াল টু এক সমকোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই যে এ বি সি এই কোণ আর এইডি এই কোণ, এই দুটা কোণ সমান সমান এবং এদের প্রত্যেকটার মান কত ডিগ্রি হয়ে গেল? 90 ডিগ্রি। সো একটু আগে কি বলেছিলাম যে এই কোণটাকে আমরা 90 ডিগ্রি প্রমাণ করব, সেটা কিন্তু করে ফেলেছি। এখন আমরা মূল যে প্রমাণটা ওইটাতে চলে যাচ্ছি। যে রেখাটা মুছে দিয়েছিলাম ওটা আবার আমি এঁকে ফেললাম। ওকে, এটা ছিল 90 ডিগ্রি। তো এখন যেটা বলেছিলাম তোমাদেরকে, যে আমি বলেছিলাম যে এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম করব, এইডি ত্রিভুজ আর বিইডি ত্রিভুজ। তো আমরা এখানে লিখে ফেলি এখন ত্রিভুজ এইডি ও ত্রিভুজ বিইডি এর, বলতো এই দুইটা ত্রিভুজের সর্বসম করব আমরা। তাহলে কোন কোন বাহু সমান লেখা যায়? দেখো, এই ত্রিভুজের এই বাহু অর্থাৎ এই আর এই ত্রিভুজের এই বাহু অর্থাৎ বিই সমান লেখা যায়। ঠিক আছে? লজিক কি? ওই যে ই হলো কার মধ্যবিন্দু? ই হলো এবির মধ্যবিন্দু। ওই যে আমরা অঙ্কনের মধ্যে নিয়েছি যে ই হলো এবির মধ্যবিন্দু, অঙ্কনের মধ্যে আমরা লিখেছি। তো আমরা এখন এই সমান বিই লিখে ফেলি। এই সমান বিই, এর এই সমান বিই। সাইড নোট দিবা, যেহেতু ই এবি এর মধ্যবিন্দু, এটা সাইড নোট দিয়ে দিবা, যেহেতু ই এবি এর মধ্যবিন্দু। তাহলে একটা বাহু হয়ে গেল। এবার একটু খেয়াল করে বলো তো এই দুইটা ত্রিভুজের সাধারণ বাহু কোনটা, কমন বাহু কোনটা? বুঝতে পারতেছো তোমরা? ইডি বা ডি হচ্ছে সাধারণ বাহু। তো আমরা এখানে লিখে ফেলি যে ডিই সমান ডিই। সাইড নোট কি দিবা? সাধারণ বাহু। সাইড নোট দিয়ে দিবা সাধারণ বাহু। তাহলে এই দুইটা ত্রিভুজের কয়টা বাহু সমান হয়ে গেল? দুইটা বাহু সমান হয়ে গেল। এখন তাদের অন্তর্ভুক্ত কোণ নিব, মনে আছে? দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ। বলো, এই ত্রিভুজের কোন দুইটা বাহু নিয়েছি? এই ত্রিভুজের নিয়েছি এই বাহুটা আর এই বাহুটা নিয়েছি। তাহলে এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ কোনটা? এইটা। ওকে, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ এটা। আচ্ছা, আর এই নিচের ত্রিভুজ থেকে আমরা কোন দুইটা নিয়েছি? নিচের ত্রিভুজ থেকে আমরা কোন দুইটা নিয়েছি? নিচের ত্রিভুজ থেকে আমরা নিয়েছি হলো এই বাহুটা আর এই বাহুটা। আর এই দুইটার অন্তর্ভুক্ত কোণ কোনটা? এই দুইটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এই কোণটা। এই কোণটা হচ্ছে এই দুইটার অন্তর্ভুক্ত কোণ। তাহলে এখন এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ সমান লিখব। লজিক কি? কেন সমান হবে? কেন সমান হবে এই দুইটা কোণ? লজিক লাগবে কিন্তু। সমান এই জন্যই হবে কারণ একটু আগে এই কোণটাকে কত ডিগ্রি প্রমাণ করেছি? মনে আছে? 90 ডিগ্রি। তাহলে এই উপরের কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বলো তো নিচের কোণটাও কি 90 ডিগ্রি হবে না? অবশ্যই, অবশ্যই হবে। উপরেরটা 90 ডিগ্রি হলে নিচেরটাও কত হবে? 90 ডিগ্রি হবে। ওকে, বুঝতে পেরেছো? বাট এখানে একটু ছোট্ট একটু ভুল হয়ে গেছে। এই নিচের কোণটা যে 90 ডিগ্রি এটা আমরা লিখিনি, এটা এখানেই লিখে দিব। এখানেই লিখে দিবা তোমরা। হ্যাঁ, এই যে আমি এখানে একটু মুছে দিতেছি, এবিসি সমান এইডি, এক সমকোণ মুছে দিয়ে দেখো এইডি আরটা হচ্ছে বিইডি, এখানেই লিখে দাও বিইডি। বিইডি ইকুয়াল টু এক সমকোণ। ওকে, এটা একটু সংশোধন করে নাও। এবিসি ইকুয়াল টু এইডি ইকুয়াল টু বিইডি ইকুয়াল টু এক সমকোণ। ঠিক আছে?
তাহলে দেখো এখন আমরা এই দুইটা অন্তর্ভুক্ত কোণ সমান লিখব। কেন এরা সমান? কারণ উপরেরটার মান 90 ডিগ্রি এবং নিচেরটারও মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো চলো আমরা অন্তর্ভুক্ত কোণটা লিখে ফেলি। এবং অন্তর্ভুক্ত কোণ কোনটা উপরেরটা কি? AED ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ BED। কেন সমান? সাইড নোট হবে। কি দিবা সাইড নোট? যেহেতু উভয়ই সমকোণ, এটা দিবা সাইড নোট। যেহেতু উভয়ই সমকোণ। আচ্ছা, ওকে। তাহলে এই যে দুইটা কোণ সমান, একটু আগে খেয়াল করো, একটু আগে বলেছিলাম যে এই উপরের কোণটাকে 90 ডিগ্রি কেন প্রমাণ করব। বলেছিলাম না যে প্রমাণ করে লাভ কি? দেখো, যদি এই যে এখানে দেখো এই দুইটা কোণকে আমরা 90 ডিগ্রি প্রমাণ করেছি, এই যে এরটুক দিয়ে। কেন করেছিলাম? এই জন্যই করেছিলাম, এই যে যাতে এখানে সমান লিখতে পারি। দেখো, এই উপরের কোণটাকে যদি 90 ডিগ্রি প্রমাণ না করতাম, তাহলে কি নিচেরটা 90 ডিগ্রি হতো না। এবং এই দুটাকে কি সমান লেখা যেত? এই দুটা কোণকে কি সমান লেখা যেত না। এই যে দেখো, উপরে 90 ডিগ্রি প্রমাণ করে এসেছিলাম বলেই কিন্তু এই দুটা কোণকে আমরা এখন সমান লিখতে পারতেছি। ঠিক আছে? তা না হলে আমরা কিন্তু সর্বসম করতে পারবো না দুইটা ত্রিভুজকে। যদি এই দুটা কোণ সমান না হয়, তাহলে আমরা এই দুটা ত্রিভুজকে সর্বসম করতে পারতাম না বা পারবো না। এই জন্যই আগে এই দুইটা কোণকে সমান বা দুইটারই মান 90 ডিগ্রি আমরা আগে প্রমাণ করে ফেলেছি। ওকে, এখন দেখো এই দুই ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ সমান হয়ে গেছে। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজকে এখন কি লিখতে পারবো? সর্বসম। সো ত্রিভুজ AED সর্বসম ত্রিভুজ BED। দুইটা ত্রিভুজ কি হয়ে গেল? সর্বসম। আশা করি এই পর্যন্ত খুব ভালো করে বুঝতে পেরেছ। এখন তোমরা জানো দুইটা ত্রিভুজ সর্বসম হলে ওই দুই ত্রিভুজের সবকিছুই সমান লেখা যায়। আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম করেছি। তাহলে বলো তো, এই ত্রিভুজের AD বাহু আর এই ত্রিভুজের BD বাহু কি এখন সমান লেখা যাবে? এই সর্বসম হয়েছে, এই জন্য কি সমান লেখা যাবে না? AD আর BD, এই ত্রিভুজের AD আর এই ত্রিভুজের BD। তো লিখে ফেলি, সুতরাং AD ইকুয়াল টু BD। AD ইকুয়াল টু কি লিখে দিলাম? BD লিখে দিলাম। লজিক কি? ত্রিভুজ দুইটা সর্বসময়ের জন্য। দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। প্রমাণ কিন্তু হয়ে গেছে। বলতে পারো স্যার কিভাবে প্রমাণ হয়ে গেল? দেখো জাস্ট আর একটা লাইন লিখবো আমরা। AD বলতো, ADর পরিবর্তে কি হাফ AC লেখা যায় না? বলো লেখা যায় কিনা? ADর পরিবর্তে কি হাফ AC লেখা যায়? দেখো তো, AD এই যে এটা, AD কি ACর অর্ধেক না? AD অংশটা কি ACর অর্ধেক না? এই যে দেখো ডি এই যে প্রশ্নে লেখা আছে, ডি হলো অতিভুজ AC এর মধ্যবিন্দু। এই ডি হলো এই অতিভুজ AC এর কি বিন্দু? মধ্যবিন্দু। তাহলে অবশ্যই ADটা হলো ACর অর্ধেক। তাই আমরা AD কে লিখেছি হাফ AC ইকুয়াল টু BD। তাহলে কি প্রমাণ হয়ে গেল? BD ইকুয়াল টু হাফ AC। এই দেখো প্রমাণে কি আছে? BD ইকুয়াল টু হাফ AC। এখানে তুমি প্রুভড বা প্রমাণিত লিখে দিবা। আশা করি খুব ভালো করে এই উপপাদ্যটা বুঝতে পেরেছ। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। ঠিক আছে, আমি একটু সামারি করে দেই জিনিসটা, একটু খেয়াল করো। প্রথমে কি করেছি মনে আছে? প্রথমে আমরা এই ED আর BC সমান্তরাল লিখেছি। লজিকটা কি ছিল? সেই উপপাদ্য 15। ই হলো AB এর মধ্যবিন্দু, ডি হলো AC এর মধ্যবিন্দু। উপপাদ্য 15তে আমরা পড়েছি যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর সমান্তরাল হয়। সো উপপাদ্য 15 লজিক থেকে এই ED আর BC হচ্ছে সমান্তরাল। এই যে ED এবং BC সমান্তরাল। এরপরে যেহেতু এই দুইটা সমান্তরাল, তাহলে এই কোণ, যেহেতু এই দুটো সমান্তরাল, তাহলে এই কোণ আর এই কোণ সমান লেখা যাবে। এরা হচ্ছে অনুরূপ কোণ। এরা কি কোণ? অনুরূপ কোণ। তো যেহেতু এই দুটা সমান্তরাল, তাহলে এই দুটা কি লেখা যাবে? সমান লেখা যাবে। তো এখন আমরা লিখে ফেলেছি এই কোণ ইকুয়াল টু AED। ঠিক আছে, আর এই কোণের মান কত ডিগ্রি ছিল? 90 ডিগ্রি। এই যে বি কোণ 90 ডিগ্রি, তাহলে এই উপরেরটার মানও কত হবে? 90 ডিগ্রি হবে। ঠিক আছে, উপরেরটার মানও কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এখন উপরেরটা যদি 90 ডিগ্রি হয়,
তাহলে এই নিচের কোণটাও কত হবে বলো? নিচের কোণটাও কত হবে? 90 ডিগ্রি হবে। উপরেরটা 90 ডিগ্রি হলে নিচের কোণটাও কত হবে? 90 ডিগ্রি হবে। দেখো একসাথে লিখে দিয়েছি, AED ইকুয়াল টু BED ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে একটু কষ্ট করে আরেকটু সংশোধন করো, সেটা হচ্ছে এটা এখানে একসাথে না লিখে এটাকে আলাদা করে নিচে একটা লাইন দিয়ে লেখো, ঠিক আছে? আমি এটা আবারও একটু সংশোধন করতেছি, এটা মুছে দিলাম, একটু সুন্দর হয় আর কি জিনিসটা, না হলে একটু প্রশ্ন থেকে যাবে আবার। ওকে, এই কোণ ইকুয়াল টু এই কোণ, প্রথমে উপরের দুইটা বলি, এটা আর এটা অনুরূপ কোণ, এটা ইকুয়াল টু এক সমকোণ। এখানে সাইড নোটও দিয়ে দিবা যে অনুরূপ কোণ। কি সাইড নোট দিয়ে দিবা? অনুরূপ কোণ, এখানে সাইড নোট দিয়ে দিবা। এরপরে তুমি লিখো যে যেহেতু উপরেরটা 90 ডিগ্রি, সো এই নিচের অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে, অর্থাৎ BED। এখন তুমি এখানে লেখো, সুতরাং কোণ BED ইকুয়াল টু এক সমকোণ। BED ইকুয়াল টু এক সমকোণ, ঠিক আছে? এখন লেখাটা একদম পারফেক্ট আছে। তো একটু কষ্ট করে আবার একটু কারেকশন করে নাও এটা। তো এটাকে আলাদা করে নিচে লেখাটা বেটার হবে, ঠিক আছে? কারণ এই উপরের এই দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোণ, ABC আর AED হচ্ছে কি কোণ? অনুরূপ কোণ। বাট এটা কিন্তু অনুরূপ কোণ না, তাই ওটাকে ওখানে একসাথে না লেখাটাই বেটার, এটাকে আলাদা করে নিচে লেখো, ঠিক আছে? বাস, এরপরে আমরা এই পর্যন্ত আসার পরে আমরা কি করেছি? এই দুইটা ত্রিভুজকে আমরা কি করেছি বলো? এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম করে ফেলেছি, ঠিক আছে? কিভাবে সর্বসম করেছি প্রত্যেকটা জিনিসের পিছনেই লজিক বলে দিয়েছি। এরপর যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, তাই AD ইকুয়াল টু BD, এরপরে AD এর জায়গায় কি লিখেছি? হাফ AC। তাহলে হাফ AC ইকুয়াল টু BD বা BD ইকুয়াল টু হাফ AC হয়ে গেল, এটা প্রমাণিত। 17 নম্বর উপপাদ্যটা, এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য এই চ্যাপ্টারের। তো দেখো প্রশ্নটা হচ্ছে, ত্রিভুজ ABC এর AB গ্রেটার দেন AC, অর্থাৎ AB বাহুটা বড়, AC বাহুটা ছোট, ওকে, এবং কোণ A এর সমদ্বিখণ্ডক AD। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কোণ A এর সমদ্বিখণ্ডক AD, ওকে, BC বাহুকে D বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই সমদ্বিখণ্ডক ADটা BC বাহুকে D বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? প্রমাণ করো যে কোণ ADB স্থূলকোণ। ADB কোণটা হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় স্থূলকোণ। তাহলে কোণ ADB আমাদেরকে স্থূলকোণ প্রমাণ করতে হবে, ওকে? তো দেখো আমি পাশে চিত্রটা এঁকেছি, কমপ্লিট করিনি, জাস্ট একটা ত্রিভুজ এঁকেছি। তো বলা ছিল ABC ত্রিভুজের AB বড়, AC ছোট। দেখো আমি ত্রিভুজটা আঁকার সময় AB বাহুটা বড় নিয়েছি, AC বাহুটা ছোট নিয়েছি। তোমরা এইভাবেই আঁকবা, AB বাহুটা বড় নিবা, AC বাহুটা ছোট করে নিবা। তো এখন পরবর্তী অংশটা আমরা কমপ্লিট করি। দেখো লেখা ছিল কোণ A এর সমদ্বিখণ্ডক AD। কোণ A কোনটা? এটা হলো A কোণ, ওকে? তাহলে এই A কোণের সমদ্বিখণ্ডক, সাপোজ এটা যদি আমাদের A কোণ হয়, তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক অর্থাৎ এমন একটা রেখা যে রেখাটা এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে, ওটাই হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক। তো আমরা ঠিক এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে এরকম একটা রেখা মাঝখান দিয়ে এঁকে ফেললাম, ওকে? এই সাপোজ এই রেখাটাই হচ্ছে A কোণের সমদ্বিখণ্ডক, এই রেখাটাই হচ্ছে মনে করো A কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে? সমদ্বিখণ্ডকটার নামও এখানে বলে দেওয়া আছে, নাম হচ্ছে AD। সমদ্বিখণ্ডকটার নাম কি বলে দেওয়া আছে? AD। তো এটা হচ্ছে সমদ্বিখণ্ডক AD। AD লেখা আছে BC কে D বিন্দুতে ছেদ করে। দেখো এই AD সমদ্বিখণ্ডকটা BC বাহুকে দেখো D বিন্দুতে ছেদ করেছে। এই সমদ্বিখণ্ডকটা BC বাহুকে কোন বিন্দুতে? D বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এখন আমাদেরকে ADB কোণকে স্থূলকোণ প্রমাণ করতে হবে। দেখো তো ADB কোণটা? ADB তোমরা দেখতে পাচ্ছ, এই কোণটা হচ্ছে ADB। তো দেখতেই দেখা যাচ্ছে এই কোণটা স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে বড়, বাট দেখার উপরে তো আসলে নাম্বার দিবে না, আমাদেরকে প্রুফ করে দেখাইতে হবে লজিক দিয়ে যে এই কোণটা আসলে একটা স্থূলকোণ।
এটাই জ্যামিতি। ওকে, তো আমরা এটা প্রুফ করব যে এই কোণটা হচ্ছে স্থূলকোণ, মানে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। তো এটা হচ্ছে চিত্র। আপাতত অঙ্কন আছে, ওটা পরে। এটা হলো প্রশ্ন অনুসারে চিত্র এটা। তো চিত্রটা এঁকে ফেলো, তারপর নিচে লেখো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন হচ্ছে বিশেষ নির্বাচন আসলে কিছুই না, দেওয়া আছে দিয়ে সম্পূর্ণ কোয়েশ্চনটা তুলে ফেলো, ব্যাস তাহলেই হয়ে গেল। এখানে বাড়তি কিছু সংযোজন করতে হবে না। লেখো বিশেষ নির্বাচন, লিখে লেখো দেওয়া আছে, একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত সুন্দর করে তুলে ফেলো। শুধু এখানে লিখবা প্রমাণ করতে হবে যে, ওকে, প্রমাণ করতে হবে যে লিখে একদম সুন্দর করে এই পর্যন্ত বিশেষ নির্বাচনটা তুলে ফেলো। সেম প্রশ্নটাই হচ্ছে বিশেষ নির্বাচন, শুধু সামনে একটা দেওয়া আছে দিয়ে দিবা, দেওয়া আছে দিয়ে সম্পূর্ণটা তুলে দিবা। তো এটা হয়ে গেল বিশেষ নির্বাচন। চিত্র, চিত্রের নিচে বিশেষ নির্বাচন। এবার চলে আসি আমরা অঙ্কন। প্রমাণ করার জন্য বাড়তি যা আঁকতে হবে আমাদেরকে এখানে। তো দেখো বাড়তি কি আঁকতে হবে একটু খেয়াল করো। বাড়তি আঁকতে হবে হচ্ছে তুমি এই এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে একটা স্ট্রেইট লম্ব এঁকে ফেলো। এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটা কি এঁকে ফেলো? লম্ব। এটাই হচ্ছে তোমার অঙ্কন। এখানে এটা কিন্তু একটা লম্ব এঁকেছি। ওকে, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটা কি এঁকে ফেলেছি? লম্ব এঁকে ফেলেছি। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে প্রমাণ করার জন্য বাড়তি অঙ্কন। তো প্রথমে চিত্র এঁকেছ, তারপর বিশেষ নির্বাচন লিখেছ, এবার একটু অঙ্কন দিয়ে লিখে ফেলো। ছোট এক অঙ্কন, ছোট, খুবই ছোট অঙ্কনটা লিখবা যে এ ই লম্ব বিসি আঁকি, ব্যাস এতটুকুই অঙ্কন। এ ই তারপর লম্ব চিহ্ন দিবা, লম্ব চিহ্ন, এ ই লম্ব বিসি আঁকি, ব্যাস এতটুকু হচ্ছে অঙ্কন। ব্যাস অঙ্কন হয়ে গেল। এবার আমরা চলে যাই মূল প্রমাণটাতে। আমরা এখানে প্রমাণ করব। কি প্রমাণ করব? আমরা প্রমাণ করব যে এই কোণটা হচ্ছে একটা স্থূল কোণ, অর্থাৎ এই কোণটার মান 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। তো দেখি আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি। তো আমরা শুরু করি প্রমাণ। ভালো করে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তো প্রমাণটা আমরা যেভাবে আগাইতে পারি, তো তোমরা দেখতেছো যে এখানে এই লম্বটা এঁকেছি আমরা, এবং লম্ব আঁকার কারণে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। দেখো তো এখানে সমকোণী ত্রিভুজ, বেশ কয়েকটা সমকোণী ত্রিভুজ আছে, বাট আমাদের এই প্রমাণের জন্য যে সমকোণী ত্রিভুজটা লাগবে সেটা হচ্ছে এ ডি ই। দেখতে পেয়েছো? একদম ছোট একটা সমকোণী ত্রিভুজ, চিকন একটা সমকোণী ত্রিভুজ। এই যে এটা, এই সমকোণী ত্রিভুজটা এ ডি ই, বুঝতে পেরেছো? এই যে এই সমকোণী ত্রিভুজটা এ ডি ই, একদম মাঝখানে দেখতেছো চিকন একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে এই সমকোণী ত্রিভুজটাই আমাদের এখানে প্রমাণের জন্য কাজে লাগবে। ঠিক আছে, আশা করি তোমরা সমকোণী ত্রিভুজটা আইডেন্টিফাই করতে পেরেছো। খুবই ছোট একটা চিকন একটা সমকোণী ত্রিভুজ। এই যে লম্ব, এটা লম্ব, এই যে এখানে লম্ব চিহ্ন দেওয়া আছে, তাহলে এ ডি ই এই সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তো খেয়াল করো সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সমকোণী ত্রিভুজের এই কোণটা কত? 90 ডিগ্রি। তো আমরা এই সমকোণী ত্রিভুজ দিয়ে কাজ শুরু করি। দেখো তো লিখি ত্রিভুজ এ ডি ই হতে পাই, খুবই সহজ একটা কনসেপ্ট দিয়ে শুরু করব। যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই এডিই ত্রিভুজেরও কিন্তু 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে বলো তো এডিই ত্রিভুজের 3টা কোণ কি কি? এডিই ত্রিভুজের 3টা কোণ কি কি? আমরা লিখে ফেলি। কোণ এইডি প্লাস কোণ এডিই প্লাস কোণ ডিএই, এই 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবার একটু খেয়াল করে বলো, আমাদের এখানে এই কোণটার মান কত? এইডি,
AED, এটার মান হচ্ছে 90 ডিগ্রি। ওই যে আমরা লম্ব এঁকেছিলাম, এটার মান হচ্ছে 90 ডিগ্রি। তো এটার জায়গায় আমরা 90 ডিগ্রি লিখে দিলাম, প্লাস কোণ ADE প্লাস কোণ DAE ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন কি করব দেখো, এই 90 ডিগ্রিটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে মাইনাস হয়ে যাবে। সো মাইনাস হলে ADE প্লাস কোণ DAE মাইনাস করলে একবারে লিখে দিলাম 90 ডিগ্রি থাকবে। ওকে, তাহলে আমরা এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি পেয়ে গেলাম। কোন দুইটা কোণ দেখো তো, ADE হচ্ছে এই কোণটা, এটা হলো ADE। ওকে, আর এটা হচ্ছে DAE, দেখো DAE, এই যে এই ছোট কোণটা। ওকে, এই ছোট কোণটা, এই দুইটা কোণের সমষ্টি আমরা কত পেয়ে গেলাম? 90 ডিগ্রি পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো, একটু চিন্তা করে বলো, এই দুইটা কোণের যোগফল যেহেতু 90 ডিগ্রি, তাহলে কি এই দুইটা কোণকেই আমরা সূক্ষ্ম কোণ বলতে পারি না? সূক্ষ্ম কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট। সূক্ষ্ম কোণ মানে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। সূক্ষ্ম কোণ 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। বলো, এই দুইটা কোণের যোগফল হচ্ছে 90, দুইটার যোগফল 90, তাহলে কি এই দুইটাই কি 90 থেকে ছোট না? অবশ্যই, যেহেতু এদের যোগফল 90। তাহলে এটাও 90 থেকে ছোট, এটাও কিন্তু 90 থেকে ছোট। তো যেহেতু এরা 90 থেকে ছোট, তাহলে এই দুইটা কোণকেই আমরা সূক্ষ্ম কোণ বলতে পারি। দুইটা কোণকে আমরা কি কোণ বলতে পারি? সূক্ষ্ম কোণ। তো আমরা লিখে ফেলি যে সুতরাং কোণ DADE, কোণ ADE ও কোণ DAE উভয়ই সূক্ষ্ম কোণ। উভয়ই কি কোণ? সূক্ষ্ম কোণ। ওকে, তাহলে এই দুইটা কোণই হচ্ছে সূক্ষ্ম কোণ। এখন এদেরকে সূক্ষ্ম কোণ কেন প্রমাণ করলাম, এটা একটু পরে তুমি নিজেই বুঝতে পারবা যে কেন এই দুইটাকে আমরা সূক্ষ্ম কোণ বললাম বা প্রমাণ করলাম। আচ্ছা, এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আগে একটু বলে রাখি, যে কনসেপ্টটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব, এই কনসেপ্টটা তোমরা ক্লাস 7-এ 8-এও তোমরা এই কনসেপ্টটা পড়েছো, উপপাদ্য হিসাবে প্রমাণ করে এসেছো। বাট আমার কথা হচ্ছে, এই যে কনসেপ্টটা এখন আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি, এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা জেনারেল ম্যাথের অনেক উপপাদ্যে, হায়ার ম্যাথেরও অনেক উপপাদ্যে এই কনসেপ্টটা অসংখ্যবার আমাদের কাজে লাগবে। এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। ঠিক আছে, তো আজকে আমরা এই কনসেপ্টের সাথে পরিচিত হব, যদিও আমরা আগে থেকে জানি, বাট আজকে একটু সুন্দর করে আবার একটু রিভিশন করে নিব কনসেপ্টটা। বাট আবারও বলতেছি, এটা ম্যাথমেটিক্সের জ্যামিতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। অনেক জায়গায় এই কনসেপ্টটা ইনশাল্লাহ আমরা অ্যাপ্লাই করব। তো আমরা একটু দেখে ফেলি গুরুত্বপূর্ণ কনসেপ্টটা, যেটা আমরা এর আগেও 7-8-এ দেখে এসেছি। আমি বললেই তোমাদের হয়তো মনে পড়ে যাবে। দেখো, কনসেপ্টটা হচ্ছে, সাপোজ এটা একটা ত্রিভুজ। সাপোজ এটা একটা ত্রিভুজ, একটু বড় করে আঁকি। মনে করে এটা একটা ত্রিভুজ। তো এই কোণটাকে বলা হয় ত্রিভুজের বহিস্থ কোণ, এটা তোমরা জানো। এই কোণটাকে বলা হয় কি কোণ? ত্রিভুজের বহিস্থ কোণ। তোমরা এরকম একটা উপপাদ্য হয়তো করেছো বা নামও শুনেছো, যে ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এরকম একটা উপপাদ্য তোমরা পড়ে এসেছো। ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। ওকে, তো এখন একটু দেখো, তো এইটা হলো বহিস্থ কোণ। তো এটা কোন দুইটা অন্তস্থ কোণের সমষ্টির সমান? অনেকে কনসেপ্টটা জানো। ত্রিভুজটাকে আমরা যদি ABC নাম দেই, ওকে, তাহলে এই বহিস্থ কোণটা কোন দুইটার যোগফলের সমান হবে জানো? এই বহিস্থ কোণটা এইটা এবং এইটার যোগফলের সমান। ঠিক আছে, এটা তোমরা প্রমাণও করেছো। কিভাবে সমান হয় এটা আমি বলবো না, জাস্ট আপাতত কনসেপ্টটা তোমরা দেখো। তো এই কোণটা হলো এইটার আর এইটার যোগফলের সমান। কেমনে বুঝবো কোন দুইটার যোগফলের সমান হবে? এটা মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে, দেখো তো, এই বহিস্থ কোণের সাথে ত্রিভুজের কোণ কোনটা? আমার প্রশ্নটা ভালো করে শোনো। আমি বলেছি যে এই বহিস্থ কোণের সাথে ত্রিভুজের কোণ কোনটা?
এই বহিস্থ কোণের সাথে ত্রিভুজের কোণ হচ্ছে এটা, তাই না? বহিস্থ কোণের ঠিক সাথেই ত্রিভুজের কোণ হলো এটা। তাহলে মনে রাখার বুদ্ধি হচ্ছে এই বহিস্থ কোণের সাথে ত্রিভুজের যে কোণ আছে এইটা বাদে বাকি দুইটার যোগফল হবে এই বহিস্থ কোণটা। বুঝতে পেরেছ? বহিস্থ কোণের সাথে ত্রিভুজের যে কোণটা থাকবে সেটা বাদে বাকি দুইটার যোগফল হবে ওই বহিস্থ কোণটা। এটাই হচ্ছে কনসেপ্ট। এটাকে বলা হয় ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জ্যামিতির বেসিক বা কনসেপ্ট। তো এখন আমরা এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করব। কোন ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করব? সেই চিকন বা ছোট্ট সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো চলো আমরা অ্যাপ্লাই করি। তো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বা ভালো করে বোঝানোর জন্য আমি একটু এই রেখাটাও মুছে দিলাম এবং এই রেখাটাও আমি মনে করো মুছে দিলাম। ওকে, মুছে দিলাম। ওকে, বুঝতে পেরেছ? তো এখন একটু মনোযোগ সহকারে খেয়াল করো। আমরা এখন এই সমকোণী ত্রিভুজটার কি নিব? বহিস্থ কোণ নিব। বহিস্থ কোণ কোনটা? তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এই সমকোণী ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এইটা। এটা হলো এই সমকোণী ত্রিভুজের বহিস্থ কোণ। তাহলে বলো, এইটা যদি এই সমকোণী ত্রিভুজের বহিস্থ কোণ হয় তাহলে এই বহিস্থ কোণটা এই ত্রিভুজের কোন দুইটা কোণের সমষ্টির সমান হবে? একটু আগে কি বুঝাই, একটু আগে শর্টকাটে কি বললাম মনে আছে? যে বহিস্থ কোণের সাথে ত্রিভুজের যে কোণটা আছে ওইটা বাদে বাকি দুইটার যোগফল হবে। তাহলে দেখো তো, এই বহিস্থ কোণের সাথে এই ত্রিভুজের কোণ কোনটা? অবশ্যই এটা। তো এইটা বাদে বাকি দুইটা কোণের সমষ্টি হবে এটা। এটা বাদে বাকি দুইটা মানে কোনটা কোনটা? এইটা আর এই ছোট্ট কোণটা। বুঝতে পেরেছ জিনিসটা? কি বুঝতে পেরেছ? তাহলে এই বহিস্থ কোণটা হলো এই কোণ আর এই কোণের সমষ্টির সমান হবে। ঠিক আছে? বহিস্থ কোণের ঠিক সাথে ত্রিভুজের যে কোণটা আছে ওইটা বাদে, বলেছি কি ওইটা বাদে বাকি দুইটা কোণের যোগফল হবে এই বহিস্থ কোণটা। তো চলো আমরা লিখে ফেলি। কি লিখবো এখন? এখন ত্রিভুজ ADE এর বহিস্থ কোণ, কোণ লেখার দরকার নাই, ডাইরেক্ট লেখো বহিস্থ কোণ, কোণ চিহ্ন দিয়ে লেখো। বলো বহিস্থ কোণ কোনটাকে বলছি? এই যে এটা হলো বহিস্থ কোণ, অর্থাৎ নাম বলো ADB, এটা হলো বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণটা লিখে ফেললাম ADB ইকুয়াল টু, এই বহিস্থ কোণটা কোন দুইটার যোগফলের সমান? বলেছি এই কোণ আর এই কোণ। তো এই কোণের নাম কি? AED। তাহলে কোণ AED প্লাস যোগফলের সমান বলেছে, কিন্তু এটার সাথে কোনটা হবে? এই ছোট্ট কোণটা, এটার নাম কি? DAE। এটার নাম হচ্ছে DAE। আশা করি বুঝতে পেরেছ কনসেপ্টটা। এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ ওই সাইড নোটটা দিয়ে দিতে হবে, যেহেতু দিয়ে। কি লিখবা? একটু লিখে নাও। যেহেতু ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। লিখে ফেলো এটা এখানে। ওকে, এবার একটু ভালো করে খেয়াল করো। দেখো, সমান একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো? এই যে কোণটা বহিস্থ কোণ যেটা আসছে, এই কোণটাকেই কিন্তু আমাদের স্থূলকোণ প্রমাণ করতে হবে। ADB, এই যে ADB, এই কোণটাকে আমাদের স্থূলকোণ প্রমাণ করতে হবে। অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চাইতে ছোট, তাহলে এটা স্থূলকোণ প্রমাণিত হয়ে যাবে। আচ্ছা দেখো, AED, বলো তো AED কোণের মান কত? এই কোণটা কি মনে আছে? এই কোণটা কি সমকোণ ছিল না? 90 ডিগ্রি ছিল না এই কোণটা? AED, এই কোণটা কি 90 ডিগ্রি ছিল? ওই যে লম্ব এঁকেছিলাম আমি, তো বাকি দুইটা রেখা মুছে দিয়েছি। এই মনে করো বাকি দুইটা রেখা এখানে আমরা এঁকে ফেলি। এই হচ্ছে একটা আর এই হলো আরেকটা। ঠিক আছে, বাকি দুইটা রেখা আমরা এখানে এঁকে ফেললাম। ওকে, আচ্ছা এখন একটু খেয়াল করো যেটা বলতেছিলাম। এই যে এখান থেকে এটা লম্ব এঁকেছিলাম, আমরা কি এঁকেছিলাম? লম্ব এঁকেছিলাম। আচ্ছা এখন দেখো, তাহলে এই কোণের মান কত? এই কোণটার মান
অর্থাৎ এটা AED, আমরা এটার পরিবর্তে অবভিয়াসলি 90 ডিগ্রি লিখতে পারি, কারণ এই যে এটা লম্ব ছিল, এই কোণটার মান 90 ডিগ্রি। আর সাথে হচ্ছে কোণ DAE। এখন একটু মনোযোগ সহকারে লাস্ট কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করো। শেষ হয়ে গেল, প্রায় উপপাদ্য শেষ, এখন জাস্ট আমরা ফিনিশিং দেব। এটা একটু আগে খেয়াল করো, এই যে কোণটা DAE, কিছুক্ষণ আগে আমরা এই DAE কোণটাকে, এই যে DAE কোণটাকে কিছুক্ষণ আগে আমরা এটাকে সূক্ষ্ম কোণ প্রমাণ করেছি বা বলেছি এটা একটা সূক্ষ্ম কোণ। তো এখন একটু চিন্তা করো, এটা একটা সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ মানে কি? 0-র থেকে বড়, 90-এর থেকে ছোট। তাহলে এই কোণটা হলো 0-র থেকে বড়, 90-এর থেকে ছোট। তোমাদেরকে ক্লিয়ার করে বোঝানোর জন্য মনে করো আমি এই কোণটার মান বললাম 20 ডিগ্রি। জাস্ট আমি বলতেছি মনে করতে। মনে করো এই কোণটার মান আমি ধরে নিলাম 20 ডিগ্রি। শর্ত কি? যে এই কোণটা হলো 0 থেকে বড়, 90 থেকে ছোট। কেন? কারণ এটা একটা সূক্ষ্ম কোণ। এই যে আমরা এখানে বলে এসেছি সূক্ষ্ম কোণ। এটা 0 থেকে 90-এর মধ্যে যে কোনো একটা কোণ হবে। এটা আমি মনে করো এখানে 20 ডিগ্রি নিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 50 ডিগ্রি, 40, 60, 70, যে কোনো কিছু নিয়ে তুমি বুঝতে পারো। মনে করো 20 ডিগ্রি এটা। আচ্ছা, এখন দেখো, তাহলে এটার মান ছিল 90, তাহলে 90 যোগ 20 কত হইল? 70। সরি, 90 যোগ 20 কত হলো? 110। ঠিক আছে, 90 যোগ 20 কত হলো? 110 ডিগ্রি। এই দুটার যোগফল হচ্ছে 110 ডিগ্রি। এবার বলো, এই যে 110 ডিগ্রি যেটা বের হলো, এটা কার মান? ADB কোণের মান। এবার তুমি নিজেই চিন্তা করে বলো তো, 110 ডিগ্রি কোণ এটা কি সূক্ষ্ম কোণ না স্থূল কোণ? বুঝতে পারতেছো তুমি? এটা অবশ্যই একটা স্থূল কোণ, কারণ এটা 90-এর চেয়ে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে কি প্রমাণিত হয়ে গেল না যে ADB কোণটা একটা স্থূল কোণ? ক্লিয়ার করে বুঝতে পেরেছো আশা করি। এই কোণটা যদি একটা সূক্ষ্ম কোণ হয়, অর্থাৎ 0-র থেকে বড়, 90-এর থেকে ছোট যে কোনো একটা কোণ হয়, তাহলে ওই কোণটাকে 90-এর সাথে যোগ করলে, অর্থাৎ এই কোণটাকে 90-এর সাথে যোগ করলে যে কোণটা পাওয়া যাবে, ওই কোণটা অবশ্যই একটা স্থূল কোণ। ওই কোণটা অবশ্যই কি একটা স্থূল কোণ। তুমি এখানে 20 ডিগ্রি না ধরে তুমি 30 ডিগ্রি ধরতে পারো, তাহলে কত হয় যোগফল? 120 ডিগ্রি হয়। দেখো, 90 আর 30, 120, স্থূল কোণ। ঠিক আছে, বা তুমি চাইলে এখানে 10 ডিগ্রি ধরো, 10 ডিগ্রি। 10 ডিগ্রি ধরলে কত হয় যোগ করলে? যোগফল কত? 100 ডিগ্রি। 100 ডিগ্রিও একটা কি কোণ? স্থূল কোণ। তুমি যদি সর্বনিম্ন, মনে করো সর্বনিম্ন তুমি যদি 1 ডিগ্রি ধরো, 1 ডিগ্রি, মনে করো এটা 1 ডিগ্রি কোণ, এটার শর্ত হলো সূক্ষ্ম কোণ, 0-র থেকে বড়, 90-এর থেকে ছোট। মনে করো 1 ডিগ্রি, তাও যোগ করলে কত হয়? দেখো, তাও যোগ করলে হয় 91 ডিগ্রি। 91 ডিগ্রিও কিন্তু একটা স্থূল কোণ, কারণ 91 ডিগ্রি 90 ডিগ্রির থেকে বড়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই কোণটা যেহেতু একটা সূক্ষ্ম কোণ, তাহলে 90 ডিগ্রির সাথে যে কোনো একটা সূক্ষ্ম কোণ যোগ করলে সেই যোগফলটা হবে একটা স্থূল কোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় হবে। 90 ডিগ্রির সাথে যে কোনো একটা সূক্ষ্ম কোণ যোগ করলে ওটা 90 ডিগ্রি থেকে বড় হবে এবং 180 ডিগ্রি থেকে ছোট হবে। ওকে, 180 ডিগ্রি থেকে ছোট কেন হবে? 180 ডিগ্রি থেকে ছোট কেন হবে? এটার মান কিন্তু তুমি 90 ডিগ্রি কখনোই লিখতে পারবা না, কখনোই লিখতে পারবা না। এটার মান 90 বা 90-র চেয়ে বেশি লিখতে পারবা না কখনো। আমি আবার বলতেছি, এটার মান কখনো 90 ডিগ্রি বা 90-র চেয়ে বেশি লেখা যাবে না। কেন? কারণ এটা হচ্ছে একটা সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ, এটা 90-এর থেকে ছোট। ঠিক আছে, তার মানে এখানে সবসময় 90-এর থেকে ছোট মান বসাইতে হবে এটার জায়গায়। তা 90-এর থেকে ছোট হলে বলতো এই দুইটার যোগফল কি কখনো 180-র চেয়ে বেশি হবে? এটা যদি 90-এর থেকে ছোট হয়, তাহলে 90 প্লাস 90-এর থেকে ছোট একটা মান, তাহলে এই দুটার যোগফল কিন্তু কখনোই 180 ডিগ্রির চেয়ে বেশি হবে না। তাহলে বুঝতে পেরেছো কনসেপ্টটা? তাহলে 90 ডিগ্রির সাথে এই সূক্ষ্ম কোণটা যোগ করলে যোগফল অবশ্যই 90-এর চেয়ে বড় হবে এবং 180 ডিগ্রি থেকে ছোট হবে, অর্থাৎ স্থূল কোণ হবে। তাহলে এটা কার মান? শেষের দিকে চলে এসেছি আমরা। এটা কার মান বলো? এটা কার মান? এটা হচ্ছে কোণ ADB-র মান। তাহলে এটা
90-এর চেয়ে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট অর্থাৎ স্থূলকোণ, তাহলে এডিবি কোণটাও একটা কি কোণ? স্থূলকোণ। কারণ এটা কার মান? এটা এডিবি কোণের মান। তাহলে এডিবি কোণটাকে আমরা স্থূলকোণ বলতে পারতেছি এখন। আশা করি ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, এখন এটাকে আমরা ডেসক্রাইব করব কিভাবে দেখো একটু। আমরা এভাবে লিখব যে যেহেতু কোণ ডিএই একটি সূক্ষ্ম কোণ, ডিএই একটি সূক্ষ্ম কোণ, ওকে, সুতরাং এই কোণটার মান অর্থাৎ এডিবি কোণের মান 90 থেকে বড় এবং 180 থেকে ছোট। এতক্ষণ যেটা বুঝাইলাম, সো এটার মান আমরা এভাবে লিখব 90 থেকে বড় কার মান? কোণ এডিবির মান, এবং 180 ডিগ্রি থেকে ছোট। বুঝতে পেরেছ কিভাবে লিখলাম জিনিসটা? বুঝতে পেরেছ কি এই লাইনটার মিনিং কি? এই লাইনটার মিনিং হচ্ছে এডিবি কোণের মান 90 থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। তার মানে কি দাঁড়ালো? তার মানে এডিবি কোণটা একটা কি কোণ? অবশ্যই স্থূলকোণ। আমি নিচে লিখতেছি না, নিচে জায়গা কম, পাশে লিখে দিচ্ছি। সুতরাং তোমরা এই লাইনটা নিচে লিখবা, সুতরাং দিয়ে নিচে লিখবা যে সুতরাং কোণ এডিবি একটি কি কোণ? এডিবি একটি স্থূলকোণ। কোণ এডিবি একটি স্থূলকোণ। শেষ, প্রমাণিত। আশা করি উপপাদ্যটা খুব ভালো করে বুঝতে পেরেছ।